সমবৃত্তভূমিক বেলনের ভূমির ক্ষেত্রফল 2 পাই আর স্কয়ার, এটা একটা পাই আর স্কয়ার, এটা একটা পাই আর স্কয়ার। আমাকে জানাও বক্রতলের ক্ষেত্রফল কত হবে? বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলটা হচ্ছে ভেরা, আমি যদি একটু ব্যাখ্যা করি, বাঁকা তলটা হচ্ছে এই তলটা। তোমরা আমাকে বলো এই বাঁকা তলটার ক্ষেত্রফল, আমি এটাকে কাঁচি দিয়ে কেটে এটাকে সোজা করলাম, লাস্ট ক্লাসে দেখাইছিলাম, এটা কত বলো তো ভাইয়া? এই অংশটা 2 পাই আর। 2 পাই আর, আর উচ্চতাটা হলো h, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 2 পাই আর h। 2 পার আর h বর্গ একক। নেক্সট, তাহলে ভূমির ক্ষেত্রফল আর বক্রতল মিলায়া বলো সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল, এটা আর এটা যোগ, কে কে বলতে পারবা? এটা এটা যোগ করো, 2 পাই আর কমন, আর প্লাস h বর্গ একক। 2 পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর h, এই দুটার মধ্যে 2 পাই আর কমন নিলাম। সবাই কি বুঝতে পারছো ভাইরা? এই দুটা কমন নিছি, এই দুইটা যোগ করে ফাইনালি 4। সমবৃত্তভূমিক সিলিন্ডার বা বেলনের আয়তন। ভাইরা ছোটবেলা থেকে পড়ে আসছো, আয়তন মানে হলো ক্ষেত্রফল গুণ উচ্চতা। তোমরা আমাকে বলো এটা যদি একটা সিলিন্ডার হয়, এটাকে আমি যদি একটা স্লাইস করি, এটা কি বের হবে বলো তো? বৃত্ত। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। আর উচ্চতাটা কত? h। তাইলে আমাকে বলো ক্ষেত্রফল গুণ উচ্চতা যদি আয়তন হয়, সমবৃত্তভূমিক বেলনের আয়তন কত হবে? পাই আর স্কয়ার h, আয়তনের একক হচ্ছে ঘন একক। তো আমাদের লাস্ট ক্লাসে আমরা মনে হয় 6টা সূত্র পড়ছিলাম, আজকে আরো 4টা, তাহলে এই চ্যাপ্টারে টোটাল 10টা সূত্র আছে। সবাই কি সূত্রগুলো বুঝতে পারছো? কোন জায়গায় বুঝতে সমস্যা হলে আমাকে জানাইতে পারো। ক্লাসের সবাই কি সূত্রগুলো বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা ওকে ফাইন, আমি একটু বলে রাখি 16.4 চ্যাপ্টারটা আজকে আমাদের কমপ্লিট হয়ে যাবে। এটার উপরে কিন্তু এক্সাম হবে আবার, তোমাদের প্রতিটা চ্যাপ্টার ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার ওয়াইজ কিন্তু পরীক্ষা হবে, এবং পরীক্ষাগুলো ভালোভাবে। আমি দেখতে পাচ্ছি যে তোমরা ফার্স্ট পরীক্ষাটা অনেকেই দিছো 10, কিন্তু 13 নাম্বার চ্যাপ্টারের পরীক্ষা কিন্তু সবাই দাও নাই। তোমাদের খাতা পাইছি মাত্র 6 জন। বুঝতে পারছো আমার কথা? চ্যাপ্টার 13 এর যে প্রিজম এবং পিরামিড অংশ এত কষ্ট করে পড়াইলাম, এটার তো লাভ হইল না। তাইলে তোমরা আমার কথা শোনো, তোমাদেরকে সুযোগ দিতেছি। 16.4 চ্যাপ্টারটা তো খুবই সহজ। এই উইকে যারা প্রিভিয়াস উইকে পরীক্ষাটা দাও নাই, 13 এর প্রিজম পিরামিডের পরীক্ষাটা দিয়ে ফেলো। বুঝতে পারছো আমার কথা? ক্লাসের সবাই ম্যাথে চলে যায়। আচ্ছা লাস্ট ক্লাসে তোমাদের একটা কাজ দিছিলাম, একটা ইটের অঙ্ক বোধ হয় ভাইয়ারা, আমার যতটুকু মনে পড়ে। এটা পারছিলা 12 নাম্বারটা? একটা দেয়ালের আয়তন আর ইটের আয়তন বের করে। একদম সহজ অঙ্ক। জি ভাইয়া। ওকে, আমরা মনে হয় 13 পর্যন্ত করছিলাম ইফ আই এম নট রং। তো 14 থেকে আমরা এখন স্টার্ট করব। এখান থেকে তোমার বেলন শুরু হইলো। 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটা বেলনের ভূমির ব্যাসার্ধ 5, পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। যারা পৃষ্ঠতল মানে হচ্ছে সমগ্র তল, মনে থাকবে সবার? ক্লাসের সবার পৃষ্ঠতল মানে হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করতে বলছে, দ্যাট ইজ এই দুইটা সূত্র ইউজ হবে। একদম সহজ, মানে স্পেশালি আর আর এইচ দেয়া আছে, ফর্মুলাটা বসায় দিলেই ম্যাথটা হয়ে গেল। তো আমরা একটু করে দিচ্ছি তারপরেও।
14 নাম্বার দেয়া আছে ব্যালনের ভূমির ব্যাসার্ধ। ভেড়া, ভূমির ব্যাসার্ধ কত ছিল? 5 সেন্টিমিটার। আর উচ্চতা মনে হয় 12 সেন্টিমিটার। আমি কি ঠিক বলছি? ভেড়া, তোমাদের কাছে বই আছে? ওকে, জানা আছে ব্যালনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল টু পাই আর ইন্টু আর প্লাস এইচ বর্গ একক। তো মানটা বসাও, 2 ইন্টু 3.1416 ইন্টু আর হচ্ছে 5, 17 হবে। তো অ্যান্সার কত হবে? 5 ইন্টু 17 ইন্টু 2 ইন্টু 3.1416, 534.072 বর্গ সেট। আয়তনের সূত্র কি? আবার আয়তন, ব্যালনের আয়তন পাই আর স্কয়ার এইচ ঘন একক। 3.1416 ইন্টু আর স্কয়ার, আর হচ্ছে 5 স্কয়ার ইন্টু 12 ঘন সেল। 5 স্কয়ারে 25 ইন্টু 12 ইন্টু 3.1416, 942.48 ঘন সেল। স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক, এত সহজ অঙ্ক পরীক্ষায় সাধারণত আসে না। সূত্র বসাই দিছি আর ম্যাথটা হয়ে গেছে। 15 নাম্বার অঙ্কটা ইম্পর্টেন্ট, একটু দেখে আসি। 15 নাম্বার ম্যাথে বলছে, উল্টা ম্যাথটা একটু। প্রশ্নে বলছে একটা ব্যালনের বক্রতলের ক্ষেত্রফল 100। বক্রতলের ক্ষেত্রফল কত ভেড়া মনে আছে সবার? 2 পাই আর এইচ। আর আয়তন হচ্ছে 150 ঘন সেন্টিমিটার। ব্যালনের উচ্চতা আর ভূমির ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। ওকে, সো আমরা একটু স্টার্ট করি। ফার্স্ট অফ অল, ব্যালনের বেসিক দুটা ইনফরমেশনই যেহেতু দেয়া নাই, আমরা ওই দুইটা ধরে নিব। ধরি ব্যালনের ভূমির ব্যাসার্ধ আর সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে 8 সেন্টিমিটার। এই দুটা আমি ধরে নিলাম। জানা আছে ব্যালনের বক্রতলের ক্ষেত্রফল কত ভেড়া? 2 পাই আর বর্গ একক। ব্যালনের আয়তন কত? পাই আর স্কয়ার এইচ ঘন একক। তোমাদের কাছে জানতে চাই, ভেড়া কে কে বলতে পারবা প্রশ্ন মতে এই দুইটা কত? বক্রতলের ক্ষেত্রফল দেয়া আছে 100, আয়তন দেয়া আছে 150। এবার তোমরা আমাকে একটু বলো, এখান থেকে আর আর এইচ বের করতে হবে। সমীকরণ দুইটা নিয়ে কি করব? এনিওয়ান ক্লাসে এই দুইটা সমীকরণ নিয়ে আমরা কি করব? আর এর মান বের করব, ভাগ করে দিব। ভাগ করব। হ্যাঁ, ভাগ করব। কোনটাকে কোনটা দিয়ে ভাগ করব? 1/2 নাকি 2 ভাগে? 2 ভাগে। 2 ভাগ 1 করলে ভালো হবে। সংক্ষেপে লিখতেছি, পরীক্ষায় আবার এমনি লেখো না। পরীক্ষায় লেখো 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে। পাই আর স্কয়ার এইচ বাই 2 পাই আর এইচ 150 ভাগ 100। পাই পাই কাটা, এইচ এইচ কাটা, আর বাই 2 1.5, তার মানে আর হবে 3।
ওকে, আর এর মান পেয়ে গেছি। আর এর মান 1 নং এ বসিয়ে, এক নং এ বসিয়ে 2 into 3.1416 into 3 into 8 equal to 100 by 6 into 3.1416, most probably 5.305 হবে। তার মানে আমার অ্যান্সারটা কি বলো? ভূমির ব্যাসার্ধ হচ্ছে এত সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে 5.305 সেন্টিমিটার প্রায়। বুঝতে পারছো ম্যাথটা সবাই? ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। ফাইন, তো পরবর্তী ম্যাথটায় চলে যাচ্ছি আমরা। 16 নাম্বার প্রশ্নটা পড়ো। 16 নম্বরে বলছে একটা সমবৃত্তভূমিক সিলিন্ডারের ক্ষেত্রফল। ভেড়া এখানে একটু ভুল আছে, বক্রতলের ক্ষেত্রফল কথাটা হবে। আমি কেমনে বুঝলাম বক্রতল নাকি সমগ্রতল? কারণ উত্তরে সমগ্রতলের ক্ষেত্রফলটাই নির্ণয় করতে বলছে। তার মানে এটা অবশ্যই কি হবে বলতো ভাইয়া? বক্রতলের ক্ষেত্রফল হবে। মানে ভূমির ক্ষেত্রফল হইতে পারতো, কিন্তু বইয়ের উত্তর অনুযায়ী এইটা আসলে বক্রতলের ক্ষেত্রফল। তার মানে তুমি যদি খালি ক্ষেত্রফল বলে, তুমি বক্রতলের ক্ষেত্রফলটা নিয়ে কাজ করবে। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? আচ্ছা, উচ্চতাটা দেয়া আছে, উচ্চতা h হচ্ছে 30, কিন্তু ভূমির ব্যাসার্ধটা দেয়া নাই, সেটা আমাকে কষ্ট করে বের করে নিতে হবে। ওকে, ষোলো দেয়া আছে ব্যালনের উচ্চতা h ইকুয়াল টু 30 সেন্টিমিটার আর বক্রতলের ক্ষেত্রফল 4400 বর্গ সেন্টিমিটার। ধরি ব্যালনের ভূমির ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। এবার জানা আছে ব্যালনের বক্রতলের ক্ষেত্রফল কত ভেড়া? 2πr/h বর্গ একক। এই প্রশ্ন মতে এটাই হচ্ছে 4400। r ইকুয়াল টু জানতে চাই আর এর মান কত হয়। টোয়েন্টি 23.343। ওকে, সুতরাং ব্যালনের সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলা কি, কে কে বলতে পারবা? টু পাই আর ইন্টু আর প্লাস এইচ বর্গ একক। মানটা বসায় দাও। এটার সাথে এটা যোগ করলে 53.343 বর্গ সেমি হবে। তো আমি যদি একটু মানটা বসায় দিই, তোর সাথে 2 into 3.1416
7823.64 বর্গ সেমি। বুঝা যাচ্ছে ম্যাথগুলা? ক্লাসের সবাই কি অঙ্কগুলো বুঝতেছো? ভেড়া ফর্মুলা গুলা পারলে খুব সহজে ম্যাথগুলা পারা যায়। আমি কি ঠিক বলছি? ক্লাসের সবাই কি অঙ্কগুলো বুঝতে পারতেছো? জি স্যার। ওকে, জি লাস্ট ভাইয়া। ক্লাসে তোমাদের আমি দুইটা ইম্পর্টেন্ট অঙ্কের কথা বলছিলাম। আমি জানি না তোমাদের মনে আছে কিনা, 10 নাম্বার আর 11 নাম্বার আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রে মনে আছে সবার? লাস্ট ক্লাসে পড়াইছিলাম সেই দুইটা। আর তৃতীয় ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে 17 নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্নটা একটু পড়। একটা লোহার পাইপ, যারা পাইপ কি আকৃতির বলতো? সিলিন্ডার সিলিন্ডার আকৃতির, তাই না? এখন বলছে একটা লোহার পাইপের ভিতরের আর বাইরের ব্যাস, মানে লোহা যেহেতু আছে তার মানে একটু পুরু হবে অবশ্যই। ভিতরের ব্যাস আর বাইরের ব্যাস হচ্ছে 12 সেন্টিমিটার আর 14 সেন্টিমিটার। পাইপের উচ্চতা দেওয়া আছে 5 মিটার। তাহলে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন যদি 7.2 গ্রাম হয়, পাইপের লোহার ওজন নির্ণয় করতে বলছে। ওকে, আমি আগে এটা একটু চিত্র এঁকে যদি বুঝাই তাহলে আমার মনে হয় তোমরা ভালো বুঝতে পারবা। সবাই একটু দেখে নাও 17 নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যান। এটাকে আমি একটু স্টার মার্ক দিয়ে রাখতেছি যেন মনে থাকে এটা ইম্পর্টেন্ট। ভেরা সাপোজ এটা হলো একটা লোহার পাইপ। এই হলো লোহার পাইপটা, যেটা 5 মিটার উচ্চতার। মানে পাইপ 5 মিটার উচ্চতা, আমি পাতাল্লা করে আঁকছি, তার মানে দৈর্ঘ্যটাই উচ্চতা হবে। ভেরা এটা হচ্ছে নীল অংশটা হচ্ছে লোহার বাইরের অংশ, আর এই যে লাল অংশটা দেখতে পাচ্ছ এটা হলো ভিতরের ফাঁকা অংশ। ভেরা নীল আর লাল অংশটার মাঝখানে যে জায়গাটা আছে সেটা হলো সলিড, মানে লোহা। সেটা সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি। লাল অংশটা হলো ফাঁকা আর এই অংশটুকু হলো লোহা, মানে এইগুলোর মধ্যে লোহা আছে। এখন আমাকে বলছে পাইপে লোহার মোট ওজনটা নির্ণয় করতে হবে। তো ভেরা এটা কিন্তু বৃত্ত, মানে দেখো দুইটাই কিন্তু বৃত্ত। একটা হচ্ছে লোহা সহ যেটা, সেটা হচ্ছে লোহার বাইরে, আর ভিতরের অংশটা হইলো গিয়া মানে লোহা ছাড়া ভিতরের খালি অংশটা। ভিতর আর বাইরের ব্যাপারটা বুঝতে পারছো ক্লাসের সবাই? জি স্যার। ওকে, তো এইবারে আমরা যেটা করব যে এখানে দুইটা সিলিন্ডার চিন্তা করে আমি যদি নীল সিলিন্ডার থেকে লাল সিলিন্ডারটা বাদ দিই, তাহলে বলতো ভাইরা আমি লোহা খালি অংশটা পাবো না? নীল অংশটা থেকে আমি যদি লাল অংশটা বাদ দিয়ে দিই তাহলে কি আমি খালি লোহার অংশটুকু পাবো না? আমি কি বুঝাতে পারছি? জি স্যার। ওকে, সো এবার দেয়া আছে পাইপের বাইরের ব্যাস 14 সেন্টিমিটার এবং ভিতরের ব্যাস 12 সেন্টিমিটার। সুতরাং পাইপের বাইরের ব্যাসার্ধ R1 14/2 সেমি, মানে 7 সেন্টিমিটার। পাইপের ভিতরের ব্যাসার্ধ
R2 12/2 সেমি মানে 6 সেন্টিমিটার। আর পাইপের উচ্চতা h 5 মিটার, দ্যাট ইজ হলো 500 সেন্টিমিটার। এবার যদি তুমি পাইপের লোহার আয়তনটা বের করতে চাও আমাকে বলো, পাইপের লোহার আয়তনটা হইলো বাইরের আয়তন থেকে ভিতরের আয়তনটা বাদ দিতে হবে না? মানে নীল অংশ থেকে লাল অংশটা বাদ দিতে হবে। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? পাইপের বাইরের অংশ মানে নীল, এখান থেকে আমি লাল অংশটা যদি বাদ দিয়ে দিই ভিতরেরটা, তাহলে কি এই সলিড লোহা পাওয়া যাবে? সবাই কি বুঝতেছো? আমি কারো রেসপন্স পাচ্ছি না, সবাই কি আমার কথা শুনতেছো? जी सर। জি ভাইয়া। পাইপে লোহার আয়তন হবে পাইপের বাইরের অংশের আয়তন মাইনাস ভিতরের অংশের আয়তন। কত হবে? পাই r1 স্কয়ার h থেকে পাই r2 স্কয়ার h বাদ হবে। তো আমি যদি 3.1416 ইন্টু h 500 এটা কমন নেই, ব্র্যাকেটে হবে 7 স্কয়ার মাইনাস 6 স্কয়ার ঘন সেমি। এরা সবাই কি এতটুকু বুঝছো কিনা একটু ইন্ডিভিজুয়ালি আমাকে জানাও। মানে জি, স্যার। পাইপের লোহার অংশটা বের করছি, বাইরের অংশের আয়তন হচ্ছে পাই r1 স্কয়ার h, কারণ বাইরের ব্যাসার্ধ। উচ্চতাটা কিন্তু দুইটারই সেম, কিন্তু ব্যাসার্ধটা আলাদা। আমি যদি একটু বুঝাই, নীল অংশটার ব্যাসার্ধ এতটুক, এটা হলো r1 7, আর লাল অংশটার ব্যাসার্ধ কতটুক বলতো ভাইয়া? এতটুক, এটা হচ্ছে r2 6। সবাই কি বুঝতেছো? নীল অংশটা হলো লোহা সহ আর লাল অংশটা হলো লোহা ছাড়া। ক্লাসের সবাই কি এতটুকু বুঝছো কিনা আমাকে একটু জানাও। जी सर। ওকে, সো আয়তন হবে, যারা একটু রাখো, মিউট রাখো, 20420.4 ঘন সেমি। বেরা এইটা যেটা বের হয়েছে সেটা হলো লোহার আয়তন, কিন্তু আমাকে বের করতে বলছে হচ্ছে লোহার ওজন। লোহার ওজন কিভাবে বের করবা সেটা একটু আমি এখান থেকে প্রশ্নটা একবার পড়। প্রশ্নে বলা হয়েছে, ভালো করে শোনো, প্রশ্নে বলা হয়েছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। তো আমার হিসাব অনুযায়ী লোহার আয়তনটা কত আসছে বলতো? 20,420.4। তাহলে আমাকে জানাও যে পাইপে লোহার ওজনটা কত হবে? এটা তো আয়তন। পাইপে লোহার ওজন হবে 1 ঘন সেন্টিমিটারের 7.2, তাহলে 20,420 কি হবে? এত ইন্টু 7.2 গ্রাম। সবাই কি বুঝতেছো? জি স্যার। 7.2 দিয়ে গুণ করো, 147,026.88 গ্রাম। আমি যদি 1000 দিয়ে ভাগ করি কিলোগ্রামে চলে আসবে। তার মানে পাইপের লোহার ওজনটা হচ্ছে 147.027 লিখতে পারো, 3 ঘর লিখলেই হবে, এত কিলোগ্রাম। সবাই কি ম্যাথটা বুঝছি ক্লাসের সবাই? जी सर। জি স্যার। ওকে, তো ভেরা অনুশীলনীর অঙ্কগুলো মোটামুটি শেষ হয়ে গেছে। এরপরে সৃজনশীল প্রশ্ন আছে। সৃজনশীল প্রশ্ন সম্পর্কে একটু বলি। তোমরা জানো যে একটা চ্যাপ্টার শেষ হইলে সেই চ্যাপ্টারে কিন্তু আগের সকল চ্যাপ্টার মিলায়া সৃজনশীল তৈরি করা হয়। যেমন এই অঙ্কটা দেখতেছো 19 নাম্বারটা, এইটা প্রকৃতপক্ষে 16.2 প্লাস 16.3।
এইটা রিলেটেড প্রশ্ন। তো ভেরা আমি এইটা এখন করতেছি না, পাশাপাশি ভালো করে শোনো, পাশাপাশি 20 নাম্বার যে ম্যাথটা দেখতে পাচ্ছ, 20 নাম্বার ম্যাথটাও কিন্তু অনুশীলনী 15 ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য আমার করা লাগবে। দ্যাট ইজ ওয়াই এটা আমি বাদ রাখতেছি। এটা গ নাম্বারটাও হচ্ছে 16.2 এ। তো আমি তোমাকে দুইটা সৃজনশীল করাই দিব, একটা হচ্ছে এই 18 আর একটা হচ্ছে 21। 19 আর 20 এই দুইটা আপাতত করবা না, কারণ এই দুইটা এই চ্যাপ্টারের অংশ না। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? ক্লাসের জি সবাই? স্যার। ওকে, তবে সৃজনশীল গুলা করার আগে আমরা একটু অনুশীলনীর এমসিকিউ গুলা সলভ করে আসি। ভেরা আমাকে একটু জানাও, যদিও এটা সকল চ্যাপ্টার নিয়ে এগুলা আছে, তো একটু বলতে পারবা যে একটা সামান্তরিকের 1 নাম্বারটার অ্যান্সার কত হবে? এক নাম্বারের অ্যান্সার কি হবে? যে পারো সে শুধু মাইক অন করে অ্যান্সারটা বল। 12। अरे ये लगे जी हमारी पॉकेट में ভেরা সামান্তরিকের সন্নিহিত দুটা বাহু দেওয়া আছে 7 আর 5। তো পরিসীমার অর্ধেক বলছে, তো পরিসীমার অর্ধেক তো জাস্ট এই দুটা যোগ করে দিলেই হয়, তাই না? পরিসীমা কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার অর্ধেক হবে শুধুমাত্র দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দ্যাট ইজ ওয়াই উত্তর হবে হচ্ছে 12। বুঝাইতে পারছি সবাইকে? 2 নাম্বারটার অ্যান্সার বলো। একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হলো 6, ক্ষেত্রফল কত হবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার, মানে 6 স্কয়ার। তাহলে 6 স্কয়ারে 36 হয়, 4 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 9। অ্যান্সার হবে 9√3 বর্গ সেন্টিমিটার। বুঝতেছো সবাই? জি ভাই। ফাইন। এবার 3 নাম্বারটা বলো। সমতলীয় জ্যামিতিতে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ এক সমকোণ অপেক্ষা ছোট, রাইট, কারণ সবগুলা 60 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের সমষ্টি এক সমকোণ, কারেক্ট। 3 নাম্বার কি বলছে? ত্রিভুজের যে কোনো বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ প্রত্যেকটি কোণ অপেক্ষা বৃহত্তর। এইটাও কারেক্ট হবে? বলতো, বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান হয়, তার মানে এই কোণটা কি এই দুইটা কোণের চেয়ে বড় হবে না আলাদা আলাদা ভাবে? ফাইন, তার মানে উত্তর হবে 1, 2, 3। সবাই কি বুঝতেছো? ওকে, 4 নাম্বারটা বলো। বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য a আর কর্ণ যদি d হয়, তাহলে ক্ষেত্রফল a স্কয়ার ঠিক আছে, কর্ণ √2a এটাও ঠিক আছে। তো গ নাম্বার, খ নাম্বারটা কি ঠিক আছে? মাঝখানেরটা দেখো তো, পরিসীমা 2ad, এইটা ঠিক নাই। এইটা a এটা d, পরিসীমা কি 2ad হবে নাকি 4a হবে? सर 4A হবে। তার মানে উত্তরটা ভুল, উত্তর হবে 1 আর 3। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? ক্লাসের সবাইকে কি বুঝাইতে পারতেছি? ফাইন। 5 থেকে 7 খুবই মানে বুঝার মতো ম্যাথ, এটা একটু আমাকে ভালো মতো বলো। এবিসিডি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? কে কে পারবা ক্লাসে? কর্ণের দৈর্ঘ্যটা কত হবে? √12 স্কয়ার যোগ 8 স্কয়ার, তাই না? ব্যাগো 144 যোগ 64 এর রুট 0.4 গ হবে অ্যান্সার। বুঝতে পারতেছো সবাই? আচ্ছা, দেখি কে কে এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবা। এডিএফ কয়জন? এটা হলো 8।
এনিওয়ান? আচ্ছা, এইটা তোমাদের এখানে এটা হয়তো বলে নাই, না হলে আসলে এটা ক্ষেত্রফলটা বের করাটা একটু টাফ। এটা হলো 90 ডিগ্রি ভেড়া, এই কোণটা হলো 90 ডিগ্রি, সমকোণী। এবার বল, পারবা কেউ? ওই ত্রিভুজটা সমকোণী এডিএফ। এবার একটু হেল্প করি তোমাদের। এইটা হলো 8, এটাকে এক্স, এটাকে ওয়াই ভাবো। তো আমাকে একটু বলতে পারবা এটা যদি সমকোণী ত্রিভুজ হয় sin 30 ডিগ্রি কত? না দাঁড়াও, আমি একটু মনে হয় ভুল করতেছি। tan 30 AD ডিগ্রি। না, tan 30 ডিগ্রি বলেও তো লাভ নাই, কারণ এডিএফ এ ওইটা 30 ডিগ্রি দেয়া আছে। এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে, আর কোনো তথ্যই দেয়া নাই। ওইটা যদি 90 ডিগ্রি কোণ না বলে তাহলে তো এটা সহজে বের করা যাবে না। ভেড়া, এখানে অন্য একটা তথ্য অবশ্যই দিতে হবে, আইদার এটা 90 ডিগ্রি এটা বলে দিতে হবে, আদারওয়াইজ এটা হবে না। সবাই কি বুঝতেছো? এখানে তথ্যের ঘাটতি আছে। আচ্ছা, 7 নাম্বারটা করে আসো। 7 নাম্বারটা একটু বলো, এজিবি অর্ধবৃত্তের পরিধি কত হবে? বৃত্তের পরিধি কত হয় বলো তো ভেড়া? 2 পাই আর। অর্ধবৃত্তের পরিধি কত হয় বলো? খালি পাই আর। এখানে আর কত বলবা? 6. স্যার 12। 6 না, 6। 12 হলো ব্যাস। তো 6 ইন্টু 3.1416, 18.847 ও 849। সো উত্তর হবে হচ্ছে খ নাম্বার। সবাই কি বুঝতেছো? আর এই যে 6 নাম্বারটায় তথ্যের ঘাটতি আছে, অন্য কোনো তথ্য অবশ্যই দিতে হবে। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ম্যাম। আদারওয়াইজ এটা পারা যাবে না। ফাইন। সো আমাদের এটা গেল, এমসিকিউ গুলো আমরা করে ফেলছি। একটু সিকিউতে আসি। ভেড়া, আমি যদি প্রশ্ন তোমাদের বানায় দিই করতে পারবা? মানে সূত্র ঠিক রেখে আমি যদি প্রশ্নগুলা বানায় দিই, পারবা না? জি স্যার। 18 নাম্বারটা পড়ো। প্রশ্নে বলছে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 5 মিটার। আয়তকার ক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে একটা বৃত্তাকার ক্ষেত্র আছে। আয়তকার ক্ষেত্রটি দ্বারা অনধিকৃত অংশে ঘাস লাগানো হলো। প্রথমে কতে বলছে চিত্র আঁকতে, খতে বলছে বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস নির্ণয় করতে, আর গতে বলছে যদি প্রতি বর্গ মিটারে ঘাস লাগাই 50 টাকা করে যদি খরচ হয়, মোট খরচ কত? আমি একটু চিত্র এঁকে পুরো জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি। একটা আয়তাকার ক্ষেত্র আছে যাকে পরিবেষ্টিত করে আবার একটা বৃত্ত আছে। সবাই দেখে নাও 18 নাম্বার সৃজনশীল। এই হইল একটা আয়তাকার ক্ষেত্র। একে পরিবেষ্টিত করে একটা বৃত্ত আছে। যাই হোক, চিত্র ভালো হইলো না। এরা তোমাদের কাছে আমি জানতে চাই, একটা আয়তক্ষেত্র, একটা বৃত্তের মধ্যে যদি একটা আয়তক্ষেত্র থাকে, তার কর্ণটা অবশ্যই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, এটা কি বুঝতে পারো? বর্গের কর্ণ, সরি আয়তক্ষেত্রের কর্ণটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। ব্যাখ্যাটা কেউ বলতে পারবা কেন যায়? কেউ পারবা না? অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ। যেহেতু আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, তার মানে
আয়তক্ষেত্রের কর্ণটা অবশ্যই বৃত্তের ব্যাস হবে, কারণ নাইলে এই কোণটা 90 ডিগ্রি হয় না। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? জি স্যার। আচ্ছা বলতো আয়তক্ষেত্রের অনধিকৃত অংশ কোনগুলা? এই যে এগুলা, এই অংশগুলাতে ঘাস লাগানো হয়েছে। তো আমাকে বলছে এই ঘাস লাগাইতে টোটাল কত খরচ হবে। বেরা কতে তুমি যদি খালি চিত্রটা আঁকো ক শেষ। এটা হলো 12 মিটার আর এটা হলো 5 মিটার, ক শেষ হয়ে গেল। এবারে আসো খ। বেরা বলবা এই বৃত্তের ব্যাস কত হবে? চিত্র দেখে বলো বৃত্তের ব্যাসই কি AC আয়তক্ষেত্রের, হ্যাঁ আয়তক্ষেত্রের কর্ণের সমান না? বৃত্তের ব্যাসই হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সমান। তো আমি জানতে চাই সমকোণী ত্রিভুজ এবিসি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি হবে? এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার 169, এসি হইল 13। তার মানে বৃত্তের ব্যাস হচ্ছে 13 মিটার। বুঝাইতে পারছি সবাইকে? ক্লাসের সবাই, ক্লাসের সবাই কি বুঝতে পারছো? এরা ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? এবার আমাকে জানাও অনধিকৃত অংশটা বের করবা কিভাবে? অনধিকৃত অংশটা কিভাবে বের করবা? মানে লাল অংশগুলার ক্ষেত্রফলটা কিভাবে বের করবা এটা বল। বৃত্তের ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ করব। এক্সেলেন্ট, বৃত্তের ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ করে দিবা। এক্সেলেন্ট। তো বিয়োগ করে যেটা হবে, গ অনধিকৃত অংশের ক্ষেত্রফল হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল মাইনাস বৃত্তের ক্ষেত্রফল মাইনাস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তোমাদের কাছে জানতে চাই বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবি ইন্টু বিসি। বৃত্তের ক্ষেত্রফল আর কত বলো তো ভেরা? আমরা ব্যাস পাইছি 13, বলো বৃত্তের ব্যাসার্ধ কত হবে? 6.5। 5 ইন্টু 12 এত বর্গ মিটার। ক্যালকুলেটর একটু জানতে চাই কত হয়। 6.5 স্কয়ার ইন্টু 3.1416 থেকে বাদ দিবা হচ্ছে 60, 72.7326 বর্গমিটার। যারা 1 বর্গ মিটারে ঘাস লাগাইতে 50 টাকা খরচ হয় আমাকে জানাও, তাহলে ঘাস লাগাতে মোট খরচ কত হবে? ঘাস লাগাতে মোট খরচ এতর সাথে গুণ করবা 50, 36,036.63 টাকা। বুঝতে পারতেছো ম্যাথগুলো? এত সহজ সৃজনশীল না পরীক্ষায় দেয়া হবে না, আসলে এটা বেশি সহজ হয়ে গেছে। আমি কি ঠিক বলছি? ক্লাসের সবাই ওকে, পরবর্তী ম্যাথে চলে যাই।
18 নাম্বার করা হয়ে গেল। এরা 19 আর 20 আমি বলছি এই চ্যাপ্টারের অন্তর্গত না, সো এটা করবা না এখন। একটু 21 নাম্বারটা পড়ো। একটা বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের হইল 3 গুণ। তাহলে কি ধরবা বলতো? অঙ্কটা মুখে মুখে করি আসো। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, কি ধরে নিবা? প্রস্থ ধরে নিবা এক্স মিটার, তাই না? জানতে চাই, প্রস্থ হইল এক্স মিটার, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে ভেড়া? 3x মিটার। 3x। তাহলে ক্ষেত্রফল কত? 3x 3x স্কয়ার। স্কয়ার মিটার। 3x স্কয়ার। আচ্ছা, আগে ক এর কতে আসি। x চলকের মাধ্যমে পরিসীমা নির্ণয় করতে বলছে, কত হবে? 2 ইন্টু 3x প্লাস x, তার মানে হবে 8x মিটার, তাই না ভেড়া? পরিসীমা হবে 8x। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? x চলকের মাধ্যমে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে বলছে, ক কি বুঝছো সবাই? প্রস্থ x, তাহলে দৈর্ঘ্য হবে 3x, তাহলে পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার মানে 8x। এবারে আসো খ। খতে বলছে বর্গের ক্ষেত্রফল বের করতে হবে, তো সেটাই পরে আসতেছি। আগে আমাকে বলো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 3x, প্রস্থ হচ্ছে x, তাহলে ক্ষেত্রফল দেয়া আছে 1200। প্রশ্ন মতে কি লিখবা? সংক্ষেপে করি, ডিটেইল না লিখে সংক্ষেপে করি। ভেড়া খতে 3x স্কয়ার হবে প্রশ্ন মতে 1200, x স্কয়ার হইল 400, x কত? 20। x হবে 20, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার এবং প্রস্থ হচ্ছে 20 মিটার। আমাকে প্রশ্নে বলছে বর্গক্ষেত্রের পরিসীমা আর আয়তক্ষেত্রের পরিসীমা সমান। এরা আয়তক্ষেত্রের পরিসীমা 8x ছিল, মনে আছে? কতে বের করছো? আর বর্গের পরিসীমা হইল 4a, তাহলে a হইল 2x, x হইল 20, তাহলে এর মান হবে 40। তার মানে বর্গের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি স্যার। তাহলে বর্গের ক্ষেত্রফল কত হবে? বর্গের ক্ষেত্রফল 1600 বর্গমিটার। 1600 বর্গমিটার। চমৎকার। তো এটাই হলো খ। গতে কি বলছে একটু দেখে আসি চলো। গ নাম্বারটায় বলা হয়েছে আয়তকার ক্ষেত্রের আয়তক্ষেত্রের বাইরে যদি আমরা 1.5 মিটার চওড়া একটা রাস্তা করি, তাহলে 25 ইন্টু 12.5 সেন্টিমিটার তল বিশিষ্ট ইটের সংখ্যা নির্ণয় করতে বলছে। আমরা যদি একটু সংক্ষেপে জিনিসটাকে করে ফেলি, 1.5 মিটার চওড়া একটা রাস্তা করব, 60 মিটার আর 20 মিটার হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ দেয়া আছে। গ, তোমরা আমাকে একটু শর্টকাটে বলো কত হবে? এইটা হচ্ছে 60 মিটার, এটা হচ্ছে 20 মিটার, আর 1.5 মিটার চওড়া হলো রাস্তা। ক্লাসের কেউ কি বলতে পারবা রাস্তার ক্ষেত্রফল কত ডাইরেক্ট? ভেড়া দুই দিকেই 1.5 মিটার করে করে বাড়বে, আমি কি বুঝাইতে পারতেছি? 63 গুণ 23 থেকে 60 গুণ 20 বাদ যাবে। ক্লাসের সবাই কি বুঝতে পারো? রাস্তা সহ মানে সেটার আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 63। কেমনে ভেড়া? 60 প্লাস 2 ইন্টু 1.5। ক্লাসের সবাই কি বুঝতে পারো? এইদিকে 1.5 আর এদিকে 1.5 বাড়বে। সবাই কি বুঝতেছো ভেড়া আমার কথা? না বুঝতে পারলে বলো।
এই জায়গাটা কি বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা, 63 গুণ 23 থেকে আমি যদি 1200 বাদ দিই তাহলে 249 বর্গমিটার হয়। আর একটা ইটের দৈর্ঘ্য কত? একটা ইটের ক্ষেত্রফল, ইটের ক্ষেত্রফল হচ্ছে 25 সেন্টিমিটার ইন্টু 12.5 সেন্টিমিটার। এটাকে মিটারে প্রকাশ করে নিও। 0.25 ইন্টু 0.125, 0.03125। তাহলে আমাকে জানাও ইটের সংখ্যা কয়টা? ক্ষেত্রফল দিয়ে ভাগ করো। 249 ভাগ অ্যান্সার 7968। এতগুলা ইট লাগবে। ক্লাসের সবাই কি বুঝছো? আমাকে একটু জানাও। জি স্যার। এরা ক্লাসের সবাই ফাইন। তো এর সাথে আমাদের 16.4 চ্যাপ্টারটা শেষ হইল। আমরা নেক্সট ক্লাস থেকে ভেরা উচ্চতর গণিতের হায়ার ম্যাথে চ্যাপ্টার 9.2 লগারিদম এবং লগারিদমিক ফাংশন এই চ্যাপ্টারটা করব আগামীকালকে থেকে। তোমাদের বলছিলাম যে আমরা সোয়াপ করে করতেছি জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ। 16.4 এর কোশ্চেনটা গ্রুপে দিয়ে দিব। এই উইকে এইটার উপরে পরীক্ষা হবে। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। ক্লাসের সবাই ফাইন। ওকে, ভালো থাকো, আগামীকালকে দেখা হচ্ছে।